নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। আজকের গন্তব্য কিছুটা দূরে, তাই আজ একটু সকালেই বেরিয়ে পড়েছি আমার পক্ষীরাজে চেপে। আজ আমি একাই চলেছি। আমার আজকের গন্তব্য মশাগ্রাম এবং আঝাপুর, পাশাপাশি দুটি গ্রাম। প্রাচীন ঐতিহ্য এবং গ্রাম্য সরল প্রকৃতি মিশে আছে এখানে। চলে এসেছি বালি ব্রিজে। বালি ব্রিজ পেরিয়ে এরপর ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমার দমদমের বাড়ি থেকে মশাগ্রাম কম বেশি ৭৫ কিলোমিটার পথ। ঘন্টা দেড়েক সময় লাগবে বলছে গুগল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন এই সকালের দিকে মোটামুটি ফাঁকাই। চলেছি তরতরিয়ে। যেতে যেতেই মশাগ্রাম সম্পর্কে সামান্য তথ্য দিয়ে দিই। প্রথমেই বলি, মশাগ্রামের সঙ্গে কিন্তু মশা মাছির কোনো সম্পর্কই নেই। মশাগ্রামের নামকরণ সম্পর্কে দুটি মত উঠে আসে। আজ থেকে ২৫০-৩০০ বছর আগে মুর্শিদ কুলিখার দেওয়ান ভায়ারাম চৌধুরী এখানে এসে বসতি গড়ে তোলেন। সেই সময় দামোদরের পাশে থাকা এই গ্রামে মশক অর্থাৎ জলবাহকদের একটা বসতি ছিল। সেখানেই তিনি গ্রাম পত্তন করেন। এরপরে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের এনে তিনি গড়ে তোলেন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। মশকদের এই এলাকায় বাস ছিল বলে সেই গ্রামের নাম হয়ে যায় মশাগ্রাম। আবার অন্য একটি মতও আছে, মশাগ্রামে বসতি স্থাপনের পর এখানে ধীরে ধীরে লোকজন বাড়ে। অল্প সময়ের মধ্যেই তাদের অনেকেই শিক্ষা সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের বিভিন্ন জায়গায় উচ্চস্তরে পৌঁছে যান, হয়ে ওঠেন বিশিষ্টজন। তাদের বলা হতো মহাশয়। সেই মহাশয় বা মশাইদের গ্রাম থেকেও এর নাম হয়ে থাকতে পারে মশাগ্রাম। কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা। এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে নেমে যাব বাঁ দিকে। সামান্য এগিয়ে বাঁদিকে বেঁকে ধরে নিলাম মেমারি জামালপুর তারকেশ্বর রোড। এই পথেই আরও ৩ কিলোমিটার গেলেই তবে আসবে মশাগ্রাম। তবে মশাগ্রাম রেল স্টেশন অবশ্য আগেই পড়ে। বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়েছি মশাগ্রাম এলাকায়। শান্ত সুন্দর গ্রাম্য রাস্তা পাড়ার মধ্যে দিয়ে চলে গিয়েছে। এখানে আমার প্রথম গন্তব্য প্রাণেশ্বর শিব মন্দির। এসে গিয়েছি প্রাণেশ্বর শিব মন্দিরের কাছে। খেলাঘর ক্লাবের সামনেই এই মন্দির। সদ্য রং করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সকালের নরম আলোয় ঝকঝক করছে মন্দিরগুলি। গ্রামের মানুষজনের কাছে শুনলাম এখানে নাকি আগে ১২টি মন্দির ছিল, কিন্তু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় বাকি 7টি মন্দির। টিকে ছিল এই 5টি। এদের অবস্থাও শোচনীয় হওয়ার পর গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে সংস্কার করেছেন এই মন্দিরগুলি। মন্দিরে কোনো প্রতিষ্ঠা ফলক নেই, তাই এর সঠিক প্রতিষ্ঠাকাল জানা যায় না। তবে স্থানীয় গবেষক লেখক পুলক বন্দ্যোপাধ্যায়ের মতে গ্রামের প্রতিষ্ঠাকাল যেহেতু ২৫০-৩০০ বছর, মন্দিরগুলিও সমসাময়িক হওয়ারই সম্ভাবনা। মন্দিরের গায়ে একসময় ছিল টেরাকোটার কাজ। এখন সংস্কার করতে গিয়ে তার রাখা সম্ভব হয়নি। তবে নবকলেবরে মন্দিরগুলি দেখতেও বেশ মন্দ লাগছে না কিন্তু।
মূল মন্দিরের ভিতরে আছেন বাবা প্রাণেশ্বর, বাকি 4টিতেও শিবলিঙ্গ আছে। নিত্য পুজো হয় এখানে। নীল এবং শিবরাত্রির দিনে ধুমধাম করে পুজো হয়, বসে ছোটোখাটো মেলাও। মন্দিরের ঠিক উল্টো দিকে আছে একটি বিশাল পুকুর, সেটিও দেখতে ভালোই লাগে। গেলাম পুকুরের ধারে, বাঁধানো ঘাট, বসবার জায়গা, সব মিলিয়ে গ্রাম্য সুন্দর চেহারা। পুকুর দেখে এবার যাওয়া হলো পাশেই থাকা সরকার বাড়ির দুর্গা মণ্ডপ দেখতে। স্থানীয় মানুষ একে সরকার বাড়ি বললেও আদতে এটি সরকারি বাড়ি। ভায়ারাম চৌধুরী এখানে জমিদারি পত্তনের পর দুর্গাপুজোও শুরু করেন। এই পুজোর বয়সও প্রায় 250 থেকে 300 বছর। জমিদার বাড়ির পুজো বলে এটিকে সরকারি বাড়ির পুজো বলা হতো। এখন লোকমুখে তা সরকার বাড়ির পুজো হয়ে গিয়েছে। আদতে এটি কিন্তু চৌধুরীদের পুজো। এখন অবশ্য সর্বজনীন হয়ে গিয়েছে। এই মণ্ডপও সারিয়ে নতুন রূপ দেয়া হয়েছে এখন। এবারে রওনা দিলাম প্রাণেশ্বর মন্দির চত্বর থেকে। যাচ্ছি পাশের গ্রাম আঝাপুরের দিকে। বড় রাস্তায় উঠে মাঝে একটু দাঁড়াতেই হবে। সেই কোন ভোরে বেরিয়েছি, এবার তো খিদেই পেয়ে গিয়েছে। মশাগ্রাম রেলগেটের আগেই একটা মিষ্টির দোকান, সেখানে দাঁড়ালাম প্রাতরাশের জন্য। বড় রাস্তার ধারে এই দোকান, নাম গোকুলম মিষ্টান্ন ভাণ্ডার। নামে একটু দক্ষিণ ভারতীয় ছোঁয়া থাকলেও একেবারে নিখাত বাঙালি দোকান। আমি অবশ্য মশাগ্রামে খোঁজ নিয়ে জেনেছিলাম এই দোকানের মিষ্টি ভালোই। সকালে শুনলাম লুচি এবং তরকারি মিলবে, মিষ্টি তো আছেই। আমি যথারীতি ওদেরই জিজ্ঞাসা করলাম দোকানের সেরা মিষ্টি কোনটি। ওরাই ভেবেচিন্তে আমায় বললেন নোলেন গুড়ের রসগোল্লা খুব ভালো, সেটাই একটু খেয়ে দেখতে। আরও 2টি স্পেশাল মিষ্টি ওদের আছে, একটি হলো ক্ষীরপুলি, অন্যটি গোলাপজাম। তবে আমি অবশ্য ক্ষীরপুলিটাই নিলাম। পাশেই রেস্টুরেন্ট, সেখানে বসে খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই। সব মিলিয়ে দোকানের পরিবেশটা আমার কিন্তু ভালোই লাগলো। লুচি তরকারি মিষ্টি নিয়ে বেশ গুছিয়ে খেতে বসলাম আমি। ঘোরাঘুরি তো হয়েছে, খানিকটা হলো, মাঝে একটু খিদে পেয়ে গিয়েছে, সকাল তো হয়েছে। তো এই মশাগ্রাম থেকে আমরা আঝাপুর যাওয়ার পথেই এই যে পেলাম গোকুলম মিষ্টান্ন ভাণ্ডার, একেবারে রেলগেটের পাশেই। মশাগ্রাম যে রেলগেট, সেই রেলগেটের পাশেই এই দোকান, কাছাকাছি। তো দোকানটি খারাপ না, দোকানটি বেশ ভালো। ওদের বিভিন্ন রকম খাবার দাবার। সকালে যেহেতু আমি একটু কচুরি নিয়েছি, গরম গরম কচুরি ভাজছিল, মোটামুটি পেয়ে গিয়েছি, সেটা তো খাবই। তাছাড়া ওদের দোকানের মিষ্টি এই অঞ্চলে ভালো। আমি মশাগ্রামে খোঁজখবর নিচ্ছিলাম, যারা ছিলেন ওখানে মশাগ্রামের মন্দিরের কাছাকাছি, ওরাও বললেন যে হ্যাঁ গোকুলমের মিষ্টি ভালো, আপনি খেতেই পারেন। তো ওদের যে 2টি জনপ্রিয় মিষ্টি, তার মধ্যে ওরা বললেন যে এখন শীতকাল, গুড়ের রসগোল্লাটা আপনি খেয়ে দেখুন আমাদের। তো গুড়ের রসগোল্লা শীতকালে অবশ্যই একটা, সব জায়গাতেই খুব ভালো লাগে। গুড়ের রসগোল্লাটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে হচ্ছে পুলি, হ্যাঁ ওই দুধ পুলি, তো সেটা ওরা কী বলছে ক্ষীর পুলি, যাই হোক। তো সেই ক্ষীর পুলিও নেওয়া হয়েছে। এই 2টি ওদের নাকি জনপ্রিয় মিষ্টি, ওরা বললেন। 2টি খেয়ে দেখা যাক। তাহলে আগে একটু নোনতা খেয়ে নিই, খেয়ে নিয়ে মিষ্টিটা খেলে ভাল লাগবে। হ্যাঁ, তরকারিটা খারাপ না। তরকারি যদিও এখানকার যে আলুর তরকারি, আলু মটর মিশিয়ে তরকারি হয় সেরকমই, কিন্তু টেস্টটা ভালো। এবার দেখি হচ্ছে দুধ পুলি। দুধ পুলি দুধ পুলিটি খুব সুন্দর, একটা গুড়ের দারুণ গন্ধ আছে যেটা পাওয়া যায়, সেটা আমি পেলাম। আমার কিন্তু খুব ভালো লাগলো দুধ পুলিটা, দারুণ খেলাম। হ্যাঁ, দুধ পুলিটা ভালো। এবার একটু থেকে রসগোল্লা। এখান থেকে জামালপুর খুব দূরে নয়,
জামালপুরের রসগোল্লা বিখ্যাত, আমরা আমাদের জামালপুর পর্বে দেখিয়েছিলাম, আপনারা দেখে থাকতে পারেন। তো জামালপুরের কাছাকাছি যেহেতু রসগোল্লাটা কীরকম করে ওরা, জামালপুরের রসগোল্লা স্পঞ্জ হয়, এটা স্পঞ্জ রসগোল্লা নয়, এমনি রসগোল্লা, কিন্তু গুড়ের গন্ধ আছে, গুড়টা খারাপ না, রসগোল্লাটি ভালো, কিন্তু তার থেকে আমার কিন্তু এই ক্ষীরপুলিটা বেশি ভালো লাগলো খেতে, খুব ভালো। সকালবেলা এই যে প্রাতরাশ বেশ জমিয়ে হচ্ছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, এরপর আঝাপুরে যাব, অনেক কিছু দেখার আছে এখনও আঝাপুরে, তাহলে খেতে থাকি। লুচি তরকারি সাধারণই ছিল, কিন্তু মিষ্টিগুলির মান কিন্তু সত্যি ভালো। ক্ষীরপুলি তো খুবই ভালো লেগেছে আমার, তাই বাড়ির জন্য একটু নিয়ে নেওয়াও হলো। দুটি মিষ্টির দাম 10 টাকা পিস, রসগোল্লা অবশ্য 6 টাকা পিসও আছে। প্রাতরাশ সেরে আবার পথে আমি, গন্তব্য সামান্য দূরেই আঝাপুর। এখান থেকে গাড়িতে মিনিট 5 পথ দেখাচ্ছে গুগল। আঝাপুর গ্রাম সম্পর্কে খুব বেশি তথ্য আমি পেলাম না, তবে গ্রামটি যে প্রাচীন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথের সমসাময়িক এবং বাংলা সাহিত্যের বিশিষ্ট ঔপন্যাসিক, ঋগ্বেদের অনুবাদক রমেশচন্দ্র দত্তের পিতৃভূমি এই আঝাপুর গ্রাম। নামী পল্লীকবি কৃষ্ণধন দেও এই গ্রামেই জন্মগ্রহণ করেন। এই গ্রামের সন্তান আনন্দ পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত অধ্যাপক গৌরীপ্রসাদ ঘোষ। এছাড়াও আরও বিশিষ্ট চিকিৎসক, বিজ্ঞানী, অধ্যাপক এবং সাংবাদিক জন্মগ্রহণ করেছেন এই গ্রামে। রেলগেট এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করে চলে এসেছে এপাশে। আঝাপুর বাজারের আগেই একটা রাস্তা গ্রামে ঢুকছে। বড় রাস্তা ছেড়ে এবার ঢুকে গেলাম বাঁদিকে সেই রাস্তায়। গ্রামের মধ্যে এই সরু পথ ধরেই এগিয়ে চলা। অল্প সময়ের মধ্যেই একটা বড় পুকুর নজরে এলো। এই পুকুরের ধারেই আঝাপুর অজিত স্মৃতি মিলন সংঘ। তার সামনেই ফাঁকা জায়গাতে গাড়ি রেখে এবার এগোলাম আরও একটু সামনেই। রাস্তার ধারেই একটি ছোট্ট 3 মাথার মোড়েই রয়েছে একটি সুন্দর মন্দির। 8 তলা ঘরানার মন্দিরটির গায়ে অপূর্ব টেরাকোটার অলঙ্করণ চোখে পড়ল। কৌতূহলী হয়ে এগোলাম মন্দিরের দিকে। খোঁজ নিয়ে জানলাম এটি কাশীনাথ শিব মন্দির, স্থানীয় মিত্র পরিবারের প্রতিষ্ঠাতা। তবে প্রতিষ্ঠাকাল সম্পর্কে কোনো তথ্যই জানা যায় না। স্থানীয়দের মতে এর বয়স 250 থেকে 300 বছর হবে। এই মন্দির শুনলাম রাজ্য পুরাতত্ত্ব বিভাগ থেকে বছর 20 আগে একবার সংস্কার করা হয়েছে। সত্যি এই মন্দিরের সামনের দিকের দেওয়ালে টেরাকোটার কাজগুলি দেখবার মতো। মুগ্ধ হয়ে দেখছিলাম সেই অলঙ্করণগুলি। ভিতরে রয়েছে কাশীনাথ শিবলিঙ্গ। শীতকাল, তাই চাদর জড়ানো। দিনে একবার নিত্য সেবা হয় এখানে। এছাড়াও শিবরাত্রি নীলের দিন তো যথারীতি উৎসব হয়ই।
এখান থেকে হেঁটে মিনিট 3 গেলে পড়বে আরও একটি শিব মন্দির। চললাম সেদিকেই। ছোট একটা মাঠের পাশে একটি 8চালা মন্দির, এটি রামেশ্বর শিব মন্দির। এই মন্দিরটিও বেশ পুরনো, তবে ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় এটিকে নতুন করে আবার গড়ে তোলা হয়েছে। রামেশ্বর মন্দিরের পাশেই আছে একটি বিশাল পুকুর। সব মিলিয়ে গ্রামের এই পরিবেশটি কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ, বাবা রামেশ্বর। এখানেও নিত্য পুজো হয়, তবে নতুন কাঠামোর এই মন্দিরটি আমায় তেমনভাবে আর আকর্ষণ করল না। বেরিয়ে পড়লাম এখান থেকে। আঝাপুর গ্রামে অবশ্য এমন বেশ কয়েকটি নতুন পুরনো শিব মন্দির আছে, সবগুলি দেখা সম্ভব নয়। আমি এখন চলেছি ধর্মরাজতলার দিকে। গলিপথ ধরে বেশ কিছুটা যাওয়ার পরেই দেখা মিলল একটি পঞ্চরত্ন মন্দিরের। বুঝলাম চলে এসেছি ধর্মরাজতলায়। এখানে ধর্মরাজ এবং মনসা মন্দিরের পাশাপাশি এই পঞ্চরত্ন শিব মন্দিরটি দেখতেই আসা। এটিও শিব মন্দির, রাস্তার ধারেই বসতবাড়ি লাগোয়া মন্দির। শুনলাম স্থানীয় গণ পরিবার এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তবে পরিচর্যার অভাবে এই মন্দিরের অবস্থা বেশ শোচনীয়। 5টি চূড়ার মধ্যে পিছনের দিকের একটি চূড়া ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এই মন্দিরের গায়েও একসময় টেরাকোটার কাজ ছিল। প্রবেশদ্বারের উপরে এখনও তা সামান্য কিছুই বেঁচে আছে। ভিতরে শিবলিঙ্গ, এখানেও চাদর জড়ানো। বুঝলাম এই এলাকায় শীতটা বেশ ভালোই পড়েছে এবং এদিককার সব শিবই বেশ শীতকাতুরে। পঞ্চরত্ন মন্দির দেখে এবার চলেছি তারা মায়ের মন্দির দেখতে। সেটা অবশ্য গ্রামের একটু বাইরে শ্মশানের পাশে। তাই তো গ্রামের রাস্তা ছেড়ে আবার বড় রাস্তায় পড়েছি। এই বড় রাস্তা ধরে সামান্য গেলেই বাঁদিকে পড়বে মন্দির। চলে এসেছি তারা মায়ের মন্দিরের সামনে। একে ছোট তারাপীঠও বলা হয়। এই মন্দিরের বয়স অবশ্য খুব বেশি নয়, বছর 5 হবে। তবে মন্দিরটি এখন বন্ধ। এই মন্দির দেখাশোনা করেন স্থানীয় এক মহিলা, তিনিও এই মুহূর্তে নেই। তাই বাইরে থেকে একটু দেখা যাক। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। তারাপীঠের মন্দিরের আদলেই তৈরি এই মন্দির। ভিতরে তারা মায়ের আকারও তারাপীঠের মায়ের মতোই। বাইরে সুন্দর সাজানো বাগান। আঝাপুর শ্মশানের ঠিক পাশেই গড়ে উঠেছে এই মন্দিরটি। এমনিতে প্রতিদিনই পুজো হয়। তাছাড়া শিবরাত্রি, কালী পুজো, কৌশিকী অমাবস্যা প্রভৃতি বিশেষ দিনেও এখানে ধুমধাম করে পুজো হয়। জনসমাগম বাড়ে তখন। ছোট তারাপীঠ দেখে এবার আবার পথে আমি চলেছি 7 দেউল দেখতে। সেটা অবশ্য আঝাপুরের পাশের গ্রাম দেউলিয়াতে। সেই মতো মেমারি তারকেশ্বর রোড ছেড়ে এবার বেঁকে গেলাম বাঁদিকে। ধরে নিলাম চাচাই যাওয়ার পথ। এই পথেই কিছুটা গেলে পড়বে দেউল। এই পথের শোভা কিন্তু দারুণ। দুপাশে নানান রকমের ক্ষেত, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে পথ। খুব ভালো লাগছিল এই পথ দিয়ে এগোতে। তবে কৃষি ক্ষেত দেখে তো বেশিক্ষণ ঠিক থাকতে পারি না আমি, তাই একটু দাঁড়াতেই হলো। রাস্তার ধারেই গাড়ি রেখে নেমে গেলাম আলু ক্ষেতের মাঝে।
বিঘের পর বিঘে জমি জুড়ে আলু ক্ষেতের সবুজ সংসার। খুব ভাল লাগছিল তার মধ্যে দিয়ে যেতে। তবে এদিকের আলুগুলি এখনও পুরুষ্ট হয়নি তেমন, আরও দিন কুড়ি সময় লাগবে বলছিলেন এক কৃষক। তাই তো হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে। এদিকে আবার আলু ক্ষেতের মাঝে সর্ষে ক্ষেতের বাহার। কি সুন্দর যে লাগছে এই ঘন সবুজ আলুর ক্ষেতের মাঝে হলুদ সর্ষে ক্ষেত দেখতে। মুগ্ধ দৃষ্টিতেই দেখছিলাম সেটাই। আদিগন্ত বিস্তৃত আলুর ক্ষেত, মানে সবুজের সমারোহ যাকে বলে, তার মাঝে ইতিউতি হলুদ সর্ষে ক্ষেতের একটা কলকা। দারুণ। মানে এই পাশে আমার হলুদ সর্ষে ক্ষেত, আর এই পেছনের দিকে এদিকে হচ্ছে সবুজ আলুর ক্ষেত। এই সবুজ এবং হলুদ এই দুই মিলিয়ে যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে সেটা কিন্তু দারুণ। মানে আমার খুব ভালো লাগছে। যারা আমার পুরনো দর্শক তারা তো জানেন আমি একটু প্রকৃতিপ্রেমিক লোক। এই ধরনের সবজি ক্ষেত বা এই ধরনের একটু ক্ষেত্রে পেলে নেমে পড়ি। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, নেমে পড়েছি। তো এই শীতের সময় এসে এটা একটা উপরি পাওনা, এই সুন্দর হলুদ এবং সবুজ আলুর এই যে সমারোহ, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এইটা এই সময় আসলেই পাওয়া যায়, সেটা আমি পেয়েছি এবং তার সুযোগের সদ্ব্যবহার করেছি পূর্ণরূপে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। যেহেতু আমি ভালোবাসি সেহেতু খুব ভালো লাগছে। যদি আপনারা এদিকে বেড়াতে আসেন শীতের মধ্যে খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু এই পরিবেশটা পেয়ে যাবেন। এই হলুদ সর্ষে ক্ষেত, এই যে আলুর এখন চলছে, আলু মোটামুটি আরও অন্তত 1 মাস পাবেন আলুটা। ভালো লাগছে। আমি একটু উপভোগ করি, একটু হাঁটি। গায়ে খুব একটা রোদ্দুর লাগছে না, মিঠে রোদ, একেবারেই শীত। আজকে বেশ সুন্দর শীত, ভালো লাগছে। এর মধ্যে অনেকবার বললাম ভালো লাগছে না, আসলে ভালো লাগার মাত্রাটা এত বেশি। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না। আমি একটু হাঁটাহাঁটি করি, হেঁটে আমরা সাতদেউলের দিকে যাব, সেটা তো একটু পরেই আসছে। হাঁটতে হাঁটতে আরও একটু সামনে যেতে দেখলাম সুন্দর এক পুকুর, তার ওপাশে আলু তোলা হচ্ছে। তার মানে এপাশের দিকের আলু এখন তোলবার মতো হয়ে গিয়েছে। দেখেই ছুট লাগালাম ওদিকে। ক্ষেতের মধ্যে আলু তুলে রাখা, সেই আলু তোলার কাজে মগ্ন কৃষকেরা। এতদিন তো বাজার থেকে আলু কিনেছি এবং খেয়েছি, কিন্তু সেই আলু কিভাবে ওঠে, কিভাবে তা আমাদের কাছে পৌঁছয়, তা দেখার সুযোগ হলো আজ। আলু বাছাই করে তা পরে বস্তায় তুলে রাখা হচ্ছে। আমি এত উৎসাহে আলুর ছবি তুলছি দেখে এগিয়ে এলেন জমির মালিক। কলকাতা থেকে এসেছি শুনে তো তার উৎসাহ বেড়ে গেল। বেশ কয়েকটা আলু তুলে তিনি নিয়ে এলেন আমায় দিতে। আমিও নেব না, তিনিও দেবেনি। শেষমেশ তার ভালোবাসার কাছেই হার মানতে হলো। দাম দিতে চাইলে অবশ্য খুব বকে দিলেন। গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসায় আমি আর আঘাত দিতে চাইলাম না। আলু দেখে এবং আলু নিয়ে এবার আবার রওনা দিলাম। খুব দূরে নয়, সামনেই দেউল, তার চূড়া দেখাও যাচ্ছে এখান থেকে।
সামান্য এগোতেই বাঁদিকে বেঁকে গেলাম, একটা বাঁশবাগান, ঢুকে গেলাম সেখানেই। এই বাঁশবাগানের ওপাশেই দেউলের প্রবেশ পথ। খুব সুন্দর সাজানো এই দেউল চত্বরটি। মন্দিরের সামনে সুন্দর উদ্যান, এক কথায় অপূর্ব। চলুন ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটি এখন দেখাশোনার দায়িত্বে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। যে গ্রামে এই মন্দিরটি রয়েছে তার নাম দেউলিয়া। নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইয়ে জায়গাটির নাম উল্লেখ আছে সাত দেউলিয়া আঝাপুর। ডেভিড ম্যাককাচন তার বইতে এই মন্দিরের উল্লেখ করেছেন সাত দেউলিয়া নামে। নামেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি দেউল রীতির স্থাপত্য। প্রাচীন ভারতে মন্দির শিল্পে বাংলার অবদান এই দেউল রীতি। দেউল শব্দটা এসেছে দেবালয় থেকে। খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলায় দেউল স্থাপত্য রীতির উন্মেষ ঘটেছিল। তারপর তুর্ক আফগান যুগে এই রীতির আরও সমৃদ্ধ প্রকাশ দেখা যেতে থাকে। দেউল রীতির আবার 4 রকমের শৈলী আছে। তার মধ্যে রেখা বা শিখর রীতির একটি ধ্রুপদী নিদর্শন এই সাত দেউলের মন্দিরটি। দেউল রীতির মন্দিরগুলির মধ্যে এই পোড়ামাটির তৈরি মন্দিরটির উচ্চতা 23 মিটারের সামান্য বেশি। লোককথা অনুযায়ী রাজা শালিবাহন এখানে 7টি মন্দির তৈরি করিয়েছিলেন, তাই তো সাত দেউল নাম। তারপর হাজার বছরের অযত্নে 6টি মন্দির ভেঙে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। কিভাবে যে সেগুলি লুপ্ত হয়ে গিয়েছে তা কেউ জানেন না। এখন ভাঙা অবস্থায় মাত্র এই একটি মন্দিরই টিকে আছে। কিন্তু ইতিহাসে শালিবাহন নামের কোনো রাজা বা বীর যোদ্ধা ছিলেন এমন প্রমাণ কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে কোনো কোনো গবেষক মনে করেন শালিবাহন আসলে পাল আমলে সাতবাহন শব্দের পরিবর্তিত রূপ। মন্দিরটার ভিত পঞ্চরত্ন আলেখ্যে তৈরি। এই ইটের তৈরি মন্দিরটিতে নাগারা শৈলীর বৈশিষ্ট্য দেখা যায়। মন্দিরে ইটের ওপর খোদাই করা কাজও আছে। রয়েছে চারদিক থেকে বাঁকানো টাওয়ার, আর সামনের দরজাতে ধনুকের মতো ক্রমশ বেড়ে যাওয়া খিলান রয়েছে। বাইরে রয়েছে চৈত্য জানালা। মন্দিরের গায়ে ইটে খোদাই করা ভাস্কর্য পাওয়া গেলেও ভিতরে কিন্তু কোনো মূর্তি পাওয়া যায়নি। এর ফলে মন্দিরে যে কার উপাসনা করা হতো তা একেবারেই স্পষ্ট নয়। কারো মতে এটি ছিল জৈন মন্দির, কারণ কাছাকাছি থেকে কিছু জৈন ধর্মের নিদর্শন মিলেছে। আবার এটি বৌদ্ধ মন্দির ছিল বলেও লোকমুখে শোনা যায়। এখন গোটা স্থাপত্যটিরই তত্ত্বাবধান করে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ। চারিদিকে সবুজের মাঝে টিকে থাকা এই মন্দিরের সৌন্দর্য সত্যি মনোরম। আমার তো খুব ভালো লাগলো এই মন্দির চত্বরটি। সাত দেউল দেখে এবার ফেরার পালা। রওনা দিলাম এই গ্রাম থেকে। মনে পড়ল এই মন্দিরটিকে ঘিরে সুন্দর করে সাজিয়ে তুলতে কম বেগ পেতে হয়নি পুরাতত্ত্ব বিভাগকে। গ্রামের মানুষ, এমনকি স্থানীয় পঞ্চায়েত থেকেও প্রবল বাধার মুখে পড়তে হয়েছিল। গ্রামের মানুষ বুঝতেই চাননি এর প্রত্নতাত্ত্বিক এবং পর্যটন গুরুত্ব। আজ সেখানেই বহু মানুষ আসেন এখন। সামান্য সময়ের মধ্যে চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সামনে। তবে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওঠার আগে সেরে নিলাম পাশেই থাকা একটা হোটেলে মধ্যাহ্ন ভোজন। ভোজন সেরে এবার কলকাতায় ফেরার পালা। এখান থেকে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি হয়ে গঙ্গা পেরিয়ে কলকাতার উত্তর অংশে। এবার যেতে যেতে বলি এখানে যাতায়াতের ব্যাপারে।
গাড়িতে এলে আমার দেখানো পথে আসতে পারেন। তবে উত্তর 24 পরগনার উত্তর অংশ হুগলি, নদিয়া এসব দিক থেকে এলে মগরা, পান্ডুয়া, মেমারি হয়েও আসা যায়। বাসে এলে কলকাতা থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বীরভূমগামী বাসে এসে মশাগ্রাম বা পালশিটে নেমে যেতে পারেন। মশাগ্রামে অবশ্য সব বাস থামে না। ট্রেনে এলে বর্ধমান মেইন এবং কর্ড 2 লাইনে আসা যায়। মেইনে এলে মেমারিতে নেমে সেখান থেকে আসতে পারেন, আর কর্ড লাইনে এলে মশাগ্রাম নেমে সহজেই মশাগ্রাম এবং আঝাপুর ঘোরা যায়। এটাই সবচেয়ে সুবিধাজনক পথ। টোটো মিলে যাবে, ঘোরাঘুরি করতে কোনো অসুবিধাই হবে না। খাওয়া দাওয়ার জন্য হাইওয়ের ধারে ধাবা এবং মশাগ্রাম বা মেমারি স্টেশনের কাছে রেস্টুরেন্ট পাবেন। আমি সকালে যেখানে খেয়েছিলাম সেখানেও দুপুরের খাবার পাওয়া যায়। গ্রামের মধ্যে তেমন থাকার হোটেল নেই, তবে এই এলাকায় 2-1টি রিসর্ট এখন হয়েছে, চাইলে সেখানে থেকেও ঘুরতে পারেন। নেটে তার খোঁজ মিলে যাবে সহজেই। যাওয়ার আগে মনে করিয়ে দিই, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে দৃশ্যকল্পের নতুন শো কিছু কিছু কথা শুরু হয়েছে, সেটিও দেখতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসছি সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।